This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এই মশাল হাতে লোকগুলো কারা, কোথায় ছুটছে? এরা কোনো প্রতিবাদ মিছিলে পা মেলাননি। এরা হুল্লা পার্টির লোক। হাতে মশাল নিয়ে বেরিয়েছেন হাতির দলকে এলাকা ছাড়া করতে। ভোর রাত থেকে খড়গপুর শহরে ঘুরে বেড়াতে দেখা যায় 2 শিশু সন্তান সহ 10 হাতির দলকে। দেখুন সে ছবি। দেখছো বিশাল বিশাল হাতি রে, অনেক বড় জঙ্গলি হাতি, বিশাল বিশাল হাতি রে, অনেক বড় জঙ্গলি হাতি। রাস্তা ভুলে গেছে। ভয়ে সিটিয়ে গোটা শহর। বন দফতর হাতির দলকে ঘিরে রাখে। ব্যারিকেড করা হয়েছে যাতে সাধারণ মানুষ সেই ব্যারিকেড টপকে না জঙ্গলের পাশে আসতে পারে। তার জন্য যেমন ফরেস্টের লোকজন, পুলিশ প্রশাসনের লোকজন সকলেই প্রস্তুত রয়েছে। মেদিনীপুর জেলার নানা প্রান্ত থেকে খবর দেওয়া হয় হুল্লা পার্টির লোকজনকে। ব্যবস্থা করা হয় তাদের ওই শহরে নিয়ে আসার। সাধারণত বছরের এই সময় ধানের ক্ষেতে হাতির দাপট দেখা যায়, খাবারের খোঁজে যায়, কিন্তু শহরের মধ্যে হাতির পাল বিরল। রাত পর্যন্ত হাতির দলকে শহর থেকে বের করা সম্ভব হয়নি। কি অদ্ভুত পরিস্থিতি বলুন। ভয় দেখানো হচ্ছে হাতির দলকে যাতে তারা শহর ছেড়ে বেরোয়, আবার একটা গোটা শহর হাতির ভয়ে সিঁটিয়ে। যেখানে হাতির ভয় নেই সেখানে মানুষ ভয় পাচ্ছেন না। কলকাতা শহরে আমরা ভয় নেই। সন্তানকে আগলে রেখে নিরাপদে রাখার চেষ্টা করেন যে মা, তিনি ভয় নেই। আজকের ঘটনার পর এ শহরে আমরা রেশারেশির ভয় পাই না। কি হলো আজ সল্টলেকে? চলুন দেখি। একটা দুর্ঘটনা, রেশারেশির বলি। শুধু দুর্ঘটনা? এই এক রত্তির মৃত্যু এতগুলো প্রশ্ন তুলল। সবই শুধু অদৃষ্ট, দুর্ভাগ্য বলে ছেড়ে দেব? ভাগ্যের ঘাড়ে দোষ চাপিয়ে ঝেড়ে ফেলবো দায়? আজ সকালে সল্টলেকে রেশারেশি 2 বাসের বেপরোয়া গতিতে সজোরে ধাক্কা স্কুটিতে 2 ছোট্ট শিশুকে নিয়ে ছিটকে পড়লেন মা। ঘটনায় আহত ছোট্ট শিশুর মৃত্যু হলো। প্রশ্নগুলো উঠল তারপরই। দেখুন, সল্টলেকের মতো রাস্তায় একই রুটের 2টো বাস রেশারেশি করলো। ট্রাফিক পুলিশের নজরদারি কই? আর যদি নজরদারি থাকতো, ওই 2 বাসের চালক স্পর্ধা দেখাতেন? দুর্ঘটনার পর 2 সন্তান আর মাকে নিয়ে দৌড়াদৌড়ি চলল। পুলিশ সঙ্গে গেল না কেন? কিন্তু প্রশ্নের উত্তরটা মিলল। পড়ে রইল শুধু কান্না, সন্তানহারা মায়ের বুক ফাটা কান্না। কেন পোস্টমর্টম করছে আমার বাচ্চাকে? কেন কাঁদছে? বাবা ছোট বাচ্চা। ও বাবা রে, আমার কি সর্বনাশ হয়ে গেল। আয় না সোনা, ও সোনা, একটাকে তো চলে আসে তোর বাচ্চা। আয় না মা, আমি সকাল দিয়ে ডাকছি বাচ্চা। সন্তানকে স্কুল থেকে আনতে গিয়েছিলেন এই মা।
স্কুল থেকে 2 ছেলেকে নিয়ে ফিরছিলেন, বাড়ি ফিরলেন এক ছেলেকে নিয়ে আর এক ছেলের মৃতদেহ নিয়ে। সেই মার বুক ফাটা কান্না সহ্য করতে হবে, দুর্ভাগ্য বলে মেনে নিতে হবে। শুধু আমরা কি একটু সতর্ক হতে পারি না, একটু নজরদারি বাড়াতে পারি না? সল্টলেক 2 নম্বর গেটে এক রুটের 2টো বাস বেপরোয়া গতিতে ছুটলো, রেষারেষি করলো। ট্রাফিক নজরদারি নিয়ে প্রশ্ন উঠবে না এরপরও? সল্টলেক গেটের সামনে তখন রেষারেষিতে মত্ত 215 এ রুটের 2টো বাস। কেষ্টপুরের স্কুল থেকে 2 ছেলেকে স্কুটি নিয়ে ফিরছিলেন মা, তখনই ধাক্কা। যে বাসটা একটু সাবধানে চালাবেন টিকিট কাটার সময়। তারপরেও ওনারা দুজন এখানে রেষারেষি করছিল, রেষারেষি করার দরুন সামনে এসে বাসটা কি করেছে, বাদিকে চেপে দিয়েছে। বাদিকে স্কুটি ছিল, ওনারা ধ্যান দিতে পারেনি, তখন কন্ডাক্টর পেছন দিকে টিকিট কাটছিল, তার জন্য সে বাদিকটা বুঝতে পারেনি, সে কি করেছে বাদিকটাকে চেপে দিয়েছে। সল্টলেকের যে 2 নম্বর গেট সেখানে স্থানীয় মানুষরা অবরোধ করে রয়েছেন, বাইপাসের একাংশও তারা অবরোধ করে রয়েছেন। এইটাই হচ্ছে ঘটনাস্থল, যেখানে একটি বেসরকারি রুটে 2টি বাসের রেষারেষির সময় এই ঘটনা ঘটে বলে অভিযোগ। ঘটনা 2টো বাস এখান থেকে রেষারেষি করতে করতে আসছিল, শোনেন। আর এখানে বাচ্চারা যখন অ্যাক্সিডেন্টটা হলে স্কুটিটা পিছনে নিয়ে, তখন কোনো পুলিশ ওদেরকে করেনি। পুলিশ, ট্রাফিক পুলিশ ছিল ওই ঘরটার মধ্যে বসেছিল। তখন পুলিশের কর্তব্য কি ছিল, যে আগে একটা অ্যাম্বুলেন্স ডেকে ওনাদেরকে নিয়ে আগে হসপিটালে পাঠাই, ওনারা তা না করে বাসের পিছনে দৌড়িয়ে যায়। বাসের পিছনে ট্রাফিক পুলিশ, আর আহত 2 ছেলেও তাদের মাকে নিয়ে হাসপাতালে স্থানীয়রা। নর্থ সিটি নিয়ে গেলেন, সেখান থেকে বিধান শিশু হাসপাতালে নিয়ে হ্যাঁ, শিশু হসপিটালে নিয়ে গেল, কিন্তু বিধান শিশু হাসপাতালে ভর্তি নেই। না না, ওখানে বললো কাছাকাছি কোনো নার্সিংহোমে নিয়ে যাও। কোন নার্সিং হোমে নিয়ে গেলেন? ডিভাইন নার্সিংহোম বেলেঘাটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওখানে মারা গেছে, ওখান থেকে বডি দিয়ে দিয়েছে। এক হাসপাতাল থেকে আরেক নার্সিং হোম। ততক্ষণে শেষ ছোট্ট আয়ুষ, 4র্থ শ্রেণীর ছাত্রের দেহ অ্যাম্বুলেন্সে। বিক্ষোভে উত্তাল পরিস্থিতি, বাস ভাঙচুর, বাইপাস অবরোধ। থানায় চলে গেছে, কিন্তু ওদেরকে কোনো হসপিটালে নিয়ে যায়নি পুলিশ, সাথে ছিল না। বিভিন্ন সময় তো রেষারেষি হচ্ছে, কি ব্যবস্থা নেওয়া হচ্ছে পুলিশের পক্ষ থেকে? কি ব্যবস্থা নিচ্ছেন আপনারা? কি ব্যবস্থা নিচ্ছেন? এই যে প্রাণ গেল ছোট্ট একটি শিশু, কোন অ্যাক্সিডেন্ট হয়েছিল, পুলিশ বাসটাকে আর ড্রাইভারটাকে নিয়ে চলে গেছে, বাচ্চাটাকে নিয়ে যায়নি হসপিটালে। তখন একটা পুলিশও ছিল না মাটার সাথে, মা একা 3টে হসপিটাল করেছে। আমরা এখানে আমি কি বলছি দিদি, আমার কাজটা আমি করবো। আমরা চাইছি আমাদের সেটা মানে বাচ্চাদেরকে তো ফিরে পাবো না আমরা, কিন্তু চাইছি যে অনলাইন পয়সা টাকা হওয়া দরকার। স্পিড ব্রেকারটা এখানে হয়, গাড়ির যাতে স্পিড কম হয় সে ব্যবস্থাটা আমরা করি। কেন আমরা আমাদের বাচ্চা সিআইডি স্কুলে পড়ে, সেটাই তো বলছি। এরা বুঝবে না, যখনই বাস চালায় তখনই রেষারেষি করে। এরা ভাবে না যে রোডে কিভাবে গাড়ি চালায়, কিভাবে যায়। পুলিশ কি করে, পুলিশ করে না জানে, ছোট ছোট বাচ্চারা কারণ। এই ক্ষিপ্ত জনতার প্রশ্ন কি ছিল জানেন? ট্রাফিক পুলিশের নজরদারি কই? আর ছিল অভিযোগ যে এই রেষারেষি এবং তার জেরে মৃত্যু প্রথম নয়, আগে অনেকবার হয়েছে। প্রশ্নগুলো বারবার ওঠে, আর পুলিশ নাকি টাকা নিয়ে প্রশ্নগুলো ধামাচাপা দেয়। অভিযোগ এই ক্ষিপ্ত জনতার। বেপরোয়া গতিতে লাগাম পরানো যাচ্ছে না কেন? প্রশ্নের উত্তরটা কে দেবে? শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টায় আবার বাস মালিক সংগঠনের কর্তারা নেমে পড়েছেন। এই যে ঘটনাটা ঘটেছে, স্কুটি কিন্তু 215 এতে এসে মেরেছে, বাস কিন্তু স্কুটিকে মারেনি। আপনারা ব্যাপারটা দেখবেন, স্কুটি এসে মেরেছে বাসকে, বাচ্চাটা পড়ে গিয়ে মারা গেছে। বাস এমনি ও জোরেই চালায়, বাসের আগেই আমি ছিলাম, ও আমার পরেই ছিল। আমি টার্ন করবো, তার মধ্যে একটু রানিং চালিয়ে দিয়েছে, আমাকে মেরে দিয়েছে।
মানে 1-1.5 হাত ডিফারেন্স ছিল, আমি টার্ন করে বেরিয়ে আসবো ওইখানটাই মেরে দিল আমাকে। ওই দায়িত্বটা নিয়ে নিন, একটা পুলিশ থেকে কিছু হবে না। আমি কি বলছি দিদি, আমার কাজটা আমি করবো। বাচ্চাটা অসুস্থ, আমরা ফোন করে ওখানে পুলিশ অফিসার আছে, বাচ্চার ট্রিটমেন্ট শুরু হয়ে গেছে, বাচ্চার মা আউট অফ ডেঞ্জার, বাচ্চার মাথায় চোট, সে চিকিৎসা পুরোপুরি হচ্ছে। আমি ফোনে যোগাযোগ কনসার্ন রাখছি, এবার রইল বাকি এখানে বাঁধ তৈরি করা, এই পোর্শনটাতে আমার কথা হচ্ছে, আমরা সেটা করে দেবো, ঠিক আছে? এই পুলিশ অফিসারকে চিনতে পারলেন? মানিকতলা থানার ওসি, ওই যে আরজিকর কাণ্ডের সময়ও যিনি ফ্রন্ট ফুটে ছিলেন। পুলিশ বলছে আহতের পাশে রয়েছে পুলিশ, প্রত্যেক মুহূর্তের খবর রাখছে। কিন্তু সদ্য সন্তানহারা মা, শুনুন তো কি বলছেন। হসপিটালগুলো না ঘোরালে ভালো হতো। শিশু হসপিটাল, ওখানে বাচ্চা আমার বেঁচে ছিল, মুখ টুক নাড়াচ্ছিল, ওরা একটু দেখলো না, ওরা দেখলো না। তো শিশু হসপিটালে বাচ্চা আমার দেখলো না, পুলিশকে কল করলাম যে একটু এখনই আসুন, এরা নিচ্ছে না। শিশু হসপিটালে ফুলবাগান ছিলাম, একটুখানি বলুন। তার ও বলছে আমার এই এরিয়া না, আমি আসতে পারবো না। যখন নর্থ সিটিতে আমাকে পুলিশে আমার নাম্বার নিয়েছিল, আর আসেইনি ওরা। একে বলে পাশে থাকা। প্রশ্নগুলোর উত্তর কে দেবে? গতি বাড়ালো শুধু রাজনীতি। মর্মান্তিক দুর্ঘটনা কেউ ঘটায় না, ট্রাফিক নেই। সেফ ড্রাইভ, সেভ লাইফ, এতে প্রচুর প্রচার হলো, সরকারি অনেক কার্যক্রম হলো, খরচ হলো, কি হলো? বিষয়ে মুখ্যমন্ত্রী অত্যন্ত কড়া মনোভাব নিয়েছেন। রেষারেষি কোনো অবস্থাতেই বরদাস্ত করা হবে না। দার্জিলিং থেকে এ বিষয়ে নির্দেশ দিয়েছেন মাননীয় পরিবহন মন্ত্রীকে। আমরা খুব দ্রুত এবং আজকালের মধ্যে আবারও অ্যাসোসিয়েশনকে ডাকছি, ডেকে এগুলো কড়াভাবে বন্ধ করার জন্য আমরা নির্দেশিকা জারি করছি। পুলিশ আছে, ট্রাফিক আছে, সবই আছে, কিন্তু গাড়ি যারা চালাবেন অথবা রাস্তায় যারা চলবেন কোনো নিরাপত্তার ব্যাপার নেই। আবার একজন শিশু মৃত্যু, ভাবা যায় নাকি সব? এই চালকদের রেষারেষি বন্ধ না হয় তাহলে সরকার বাধ্য হবে এই ধরনের দুর্ঘটনায় মৃত্যুর ক্ষেত্রে হত্যার আইনি ধারাগুলি প্রয়োগ করতে। দুঃখজনক, এই বাচ্চাটাকে হসপিটাল ভর্তি নেয়নি, পুলিশ নিয়ে যায়নি বলে। কোন রাজ্যে বসবাস করছেন? তবে সেখানে অন্য কোনো ব্যবস্থা, পুলিশের গাড়ি ছিল নিয়ে যায়নি, নাকি পুলিশের গাড়ি ছিল ওইখানটা ছিল না। আর মাননীয় বিরোধী দলনেতা দুর্ঘটনা নিয়ে কিছু বলার আগে খেয়াল রাখবেন, চণ্ডীপুরে ওনার কলেতেই তো একজন মারা গেছেন, তো উনিও তো ছেড়ে নেমে দাঁড়িয়ে একবার তাকিয়ে দেখেননি। এই ট্রাফিককে দেখবেন, গতকাল যখন মমতা ব্যানার্জি দার্জিলিং যাচ্ছিল কি অবস্থা করে রেখেছিল ওই রাস্তায়। আবার আগামীকাল দেখবেন মমতা ব্যানার্জি বা তার ভাইপো যখন ফিরবে বা আসবে বা যাবে, অ্যারেঞ্জমেন্টটা শুধু দেখবেন। ঘুরে ফিরে কাজ করায় সেই পুলিশ এবার প্রাক্তন পরিবহন মন্ত্রী। বাসের রেষারেষিতে মানুষের প্রাণ যাওয়াটা প্রায় বন্ধ হয়ে গিয়েছিল এবং পুলিশের ওপর কড়া ইনস্ট্রাকশন ছিল যে কার দোষ পরে বিচার হবে, যে ওভারটেক করছে পেছন থেকে আগে তাকে ধরো। বিচ্ছিন্ন ঘটনা হলেও একে বিচ্ছিন্নভাবে দেখা উচিত নয়, কারণ এই ঘটনা যদি কঠিনভাবে কঠোরভাবে সরকার পুলিশ ট্যাকল না করে তাহলে এটা কিন্তু লেলিয়ান আগুনের লেলিয়ান শিখার মতো বেড়ে যাবে। তৃণমূলের বিধায়ক তো পুলিশের দিকে আঙুল তুলছেন, তাই না? 2 বাস ড্রাইভারের রেষারেষিতে ছোট্ট ছেলেটা মারা গেল, পুলিশের দিকে তৃণমূল প্রশ্ন তুলছে। আবার বিরোধীরাও তো পুলিশকেই কাঠগড়ায় তোলে নানা ইস্যুতে, বারবার, বরাবর। তবু তো কিছু বদলায় না, শুধু রাজনীতি হয়। রাজনীতির দরজা বড় বিষম বস্তু, সে যে কোন দিকে খোলে, 1 ওয়ে না 2 ওয়ে, কখন খোলে কখন বন্ধ হয় কে জানে। কোনো হিসেব ফর্মুলা নেই। একজনের জন্য দরজা খুললে অন্যজনকে দরজা দেখানো হয়। এই তো দেখুন না, দলের নিচুতলা থেকে ওপরতলা খলনলচেই বদলাতে চাইছেন শাসকের নাম্বার 2। উপনির্বাচনের পরপরই নাকি দলের সংগঠনে বদল। তাহলে দরজা দিয়ে একজনের প্রস্থান আর অন্যজনের আগমন। তা আসবেন কে, যাবেনই বা কে?
আসা যাওয়ার মাঝামাঝি রাজনীতির জল্পনা বাড়ছে তো বাড়ছেই। জল্পনার সেই হেয়ালি বাড়াচ্ছেন নেতারাই। এই যেমন ফিরহাদ হাকিম, এই তো সেদিন উপনির্বাচনের প্রচারে গেলেন বাঁকুড়ার তালড্যাংরায়, সেখানেই তো বললেন দুয়ারে আজ নতুন অতিথি। ৭৭টা সিট পেয়েছিল, এই পাশাপাশি কোথা দিয়ে ৭৭টা সিট পেয়েছিল। সেই ৭৭-এর মধ্যে অর্ধেক পালিয়ে গেছে। এখন শুভেন্দু অধিকারীর সাথে ৫০-৬০টা হয়তো এমএলএ ঘুরে বেড়াচ্ছে। তার মধ্যে অভিষেক ব্যানার্জির সাথে দেখা করছে রোজ, দাদা আর বিজেপিতে থাকতে পারছি না, একটু নিয়ে নাও। অভিষেক ব্যানার্জি বলছে গেট বন্ধ আছে, এখন নেওয়া যাবে না। তৃণমূলের ঘরে তো রদবদল আসন্ন, ভোটটা পেরোলেই, তাই না? সেখানে কার দরজা খুলবে আর কার জন্য বন্ধ হবে? এই আবহেই ঘাসফুলে ফিরহাদের মুখে পদ্ম ঘরের বিধায়কদের দরজায় টোকা মারার দাবি। আবার বলেও দিলেন দরজা বন্ধ, অথচ দরজা খোলার কথা বলেছিলেন কে? খোদ অভিষেক ব্যানার্জি তো বছর 2 আগে, ওই ডিসেম্বরে। আর 1 ডিসেম্বর আসতে চলল। দলের নাম্বার 2 বলেছিলেন শুভেন্দু অধিকারীর ঘরের মাঠ কাঁথিতে দাঁড়িয়ে, দরজা যদি খুলে দিই দলটা থাকবে না। আমি একটু ছোট্ট করে দরজাটা খুলতে চাই, ছোট্ট করে, ডিসেম্বর মাসেই। বেশ, তাই হলো, তাই হলো। সেদিন কাঁথিতে বলেছিলেন শাসকের নাম্বার 2। ততদিনে ফুল বদলে এ ঘরে অর্জুন সিং। দরজা খোলায় নারদ নারদ সেদিনও ছিল। ওদের কতজন সাংসদ বিধায়ক যোগাযোগ করছে, আমরা আটকে রেখেছি, নেব কি নেব না ভাবছি, কারণ নিলে পরে হিতে বিপরীত হতে পারে। অনেক সময় আমরা দেখেছি, আমরা বাছাই করে গঙ্গা জল খাইয়ে শুদ্ধিকরণ করে নেব। আপনারা কি অপেক্ষা করে আছেন দরজা কবে ফাঁক হবে? হবে, ঠিক টাইমে হবে, ঠিক টাইমে। পলিটিক্সের টাইমিং ইম্পর্টেন্ট তো, সুতরাং ঠিক টাইমে দরজা ফাঁক কেন, একটু খোলাই হবে। কৃষ্ণ কল্যাণী থেকে বিশ্বজিৎ দাস, মুকুটমণি অধিকারী, দরজা খুলে ঘাসফুলে এসেছেন অনেকেই। আর এই সেদিনও 13 তারিখের উপনির্বাচনের আগে জল্পনা বাড়লো বিজেপির ঘরের জন বার্লাকে নিয়ে। আমি এখন নিউট্রাল আছি, আমি মানে বিজেপির প্রচার আর করবেন না? এখন কোনো দায়িত্ব নাই, তাহলে কোনো প্রচার, বিকাশ পরিষদ আছে আমার। এবার ফিরহাদের মুখেও সেই দরজা আবার। এখন শুভেন্দু অধিকারীর সাথে ৫০-৬০টা হয়তো এমএলএ ঘুরে বেড়াচ্ছে। তার মধ্যে অভিষেক ব্যানার্জির সাথে দেখা করছে রোজ, দাদা আর বিজেপিতে থাকতে পারছি না, একটু নিয়ে নাও। আসলে বুঝতে পেরেছে অভিষেক ভবিষ্যৎ, হ্যাঁ, আর উনি অতীত, সেই জন্য একটু অভিষেককে তেল মারছে। ফিরহাদ হাকিম দাবি করেছে যে শুভেন্দুর সঙ্গে থাকা 22 জন বিধায়ক তারা অভিষেকের সঙ্গে যোগাযোগ রাখছে। আবার শুভেন্দু দাবি করছে একেবারে ব্যানার্জি পরিবারের মধ্যে পর্যন্ত লোক শুভেন্দুর সঙ্গে যোগাযোগ করছে। আগে যেমন বলেছে, অভিষেকও যেমন বলেছে যে আমি সবাইকে সরাবো, শুধু ববি কাকুকে সরাবো না, সেরকমই আর কি ব্যাপার, পারস্পরিক তেল মারামারি। ভাবছিলেন তৃণমূলকে ঠেকাবার জন্য বিজেপি, ভুল। বিজেপি তৃণমূলকে ঠেকাবে না এরকম কোনো মনোভাব বিজেপির নেই, বরঞ্চ তৃণমূল থেকে বিজেপি, বিজেপি থেকে তৃণমূল, এটাই স্বাভাবিক। এখন শুভেন্দু অধিকারীর সাথে ৫০-৬০টা হয়তো এমএলএ ঘুরে বেড়াচ্ছে। তার মধ্যে অভিষেক ব্যানার্জির সাথে দেখা করছে রোজ, দাদা আর বিজেপিতে থাকতে পারছি না, একটু নিয়ে নাও। তাতে কি লাভ? বিধানসভার বাইরে তৃণমূল বলবে, ভিতরে বিজেপি বলবে। বিধানসভার ভিতরে কি বলে ওরা, আমরা বিজেপি, লাভ হতাশাগ্রস্ত চোর তৃণমূলের লোকেদের চাঙ্গা করতে চাইছে। তাহলে কি তৃণমূলে আবার দরজা খোলা বন্ধের পর্ব শুরু হতে চলল? আবার উল্টোটাও আছে, ওই যে ঘুরে দাঁড়ানোই ভালো। আজ এই কথাটাই বডি ল্যাঙ্গুয়েজে মঞ্চের ভাষণে জোর গলায় বুঝিয়ে দিলেন শুভেন্দু অধিকারী। গ্রুপ ডি চাকরি প্রার্থীদের মঞ্চে বললেন, চলো নবান্ন। জানুয়ারি মাসে আমরা গুছিয়ে নেব, মাধ্যমিক পরীক্ষার আগে লং মার্চ হবে বড় করে, অন্তত লক্ষ লক্ষ বেকার যুবক যুবতী এই নবান্নর দিকে লং মার্চ করবেন। চাকরি দাও, নইলে নবান্ন ছাড়ো। তবে পতাকা নিয়ে নয়, রাজনীতির নেতা হিসেবে নয়, নাগরিক হয়ে। একটাই আওয়াজ হবে, চাকরি দাও, নইলে নবান্ন ছাড়ো। সেই দিন জাতীয় পতাকা নিয়ে আমরা রাজ্যের বেকারদের সংঘবদ্ধ করব। আপনারা পুলিশ বাবা পার করেগা,
কিচ্ছু করতে পারবেন না। 2014 সালে নরেন্দ্র মোদী বলেছিলেন বছরে 2 কোটি চাকরি, তাহলে এই 10 বছরে 20 কোটি চাকরি, কোথায় গেল 20 কোটি চাকরি? উল্টে পরিযায়ী শ্রমিকদের সর্বনাশ হয়েছে, রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলি সর্বনাশ হয়েছে, বেসরকারির ক্ষেত্রে সমস্যা হয়েছে, ফলে বেকার আরো বেড়ে গেছে। সেগুলো আগে শুভেন্দু অধিকারী সামলাতে যান। আমি আপনাদেরকে আশ্বস্ত করছি 26 সালে আমি যাকে নন্দীগ্রামে হারিয়েছি তাকে আমি প্রাক্তন মুখ্যমন্ত্রী করব আর ওর ভাইপোকে জেলে পাঠাবো। আমি আপনাদেরকে কথা দিয়ে যাচ্ছি, আমার কথা রেকর্ড করে রাখুন। 15 মাস টাইম চাইছি আর।